প্রথমে আমি শুরু করব ভারত মহাসাগর থেকে, যেখানে মারাত্মক ঘটনা ঘটে গেল এবং এটা খুব দুঃখজনক ব্যাপার যে ভারতেই আয়োজিত করা হয়েছিল মহড়া। এটি একটি আন্তর্জাতিক মহড়া ছিল, যেখানে যুদ্ধ জাহাজগুলি একত্রিত হয়ে মহড়া করবে। সেখানে ইরানের যুদ্ধ জাহাজও ভাগ নিয়েছিল, তারা পার্টিসিপেট করেছিল। বুধবার দিন ভোরবেলায় হঠাৎ করে শ্রীলঙ্কার নৌসেনার কাছ থেকে হেল্প চাওয়া হয়, কারণ ততক্ষণে আমেরিকার দিক থেকে ইরানের যুদ্ধ জাহাজে টর্পিডো দিয়ে অ্যাটাক করা হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার আবার টর্পিডোর ব্যবহার করেছে আমেরিকা এবং পেন্টাগন থেকে এটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে যে এই অ্যাটাকটি আমরা করেছি। ইরানের যে যুদ্ধ জাহাজটি রয়েছে তার নাম হচ্ছে IRIS ডেনা, যেখানে 180 জন উপস্থিত ছিল, তার মধ্যে 80 জন মানে মারা গেছেন, কিন্তু 100 জনের এখনো খোঁজ পাওয়া যায়নি। মানে অ্যাটাকটা কতটা ভয়ঙ্কর ছিল খুব ভালোই আপনারা বুঝতে পারছেন। যেখানে অ্যাটাক করা হয়েছে সেটা শ্রীলঙ্কা উপকূলের কাছে। জানিয়ে দিই আপনাদেরকে যে শ্রীলঙ্কার দক্ষিণ শ্রীলঙ্কার একটি শহর রয়েছে গল নামে, সেই বন্দর এটির বন্দর শহর গল নামে। সেখান থেকে মাত্র 40 নটিক্যাল মাইল দূরে এই ইরানের যুদ্ধ জাহাজটি ছিল যখন অ্যাটাক করে পেন্টাগন। অ্যাটাক করাটা খারাপ, দেখুন অ্যাটাক হয়েছে, যুদ্ধ চলছে, এই পুরো ব্যাপারটাই কিন্তু খারাপ, কিন্তু এটা ফ্যাক্ট যে যুদ্ধ চলছে, এটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে বর্তমান পরিস্থিতিতে যে যুদ্ধ চলছে। যুদ্ধতে ইমোশন দেখা হয় না এবং এখানেও ইমোশন দেখা হয়নি। আমেরিকা অ্যাটাক করেছে, পেন্টাগন সেটাকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু অ্যাকসেপ্ট করার পর হোয়াইট হাউস থেকে এটা ক্ল্যারিফিকেশন দেওয়া হচ্ছে যে আমরা কিন্তু ভারত সীমার মধ্যে যখন ইরানের যুদ্ধ জাহাজ ছিল তখন আমরা হামলা করিনি, আমরা অ্যাটাক করিনি, ভারত সীমা অতিক্রম করার পর আমরা অ্যাটাক করেছি। মানে এটা কিন্তু ক্ল্যারিফিকেশন দেওয়া, ভারত সরকারের প্রতি সম্মান জানানো এবং এটা বোঝানো যে আপনারা যে মহড়া করেছেন আমরা কিন্তু আপনার সীমাতে গিয়ে অ্যাটাক করিনি, সেখান থেকে ক্রস করে যাওয়ার পর অ্যাটাক করেছি। তার মানে এখান থেকেও কোথাও না কোথাও বোঝা যায় যে এই যে চারিদিকে যুদ্ধ চলছে সেই যুদ্ধের মধ্যে আমরা কিসে কনসার্ন, আমরা এটাতে কনসার্ন যে আমাদের দেশের যেন কোথাও আঁচ না পড়ে, আমাদের ওপর যেন কোনো কারণে অ্যাটাক না হয়, আমরা যেন আমাদের এরিয়াকে সেফ রাখতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে পেন্টাগন থেকে এটা এক্সপ্লেন করা হচ্ছে। নট অনলি দ্যাট, আমি আপনাদেরকে বলেছিলাম যে অয়েল নিয়ে একটা ক্রাইসিস হতে পারে। তো ভাবুন একবার, রাশিয়ার দিক থেকে এটা জানানো হচ্ছে যে ভারতের চিন্তা করার দরকার নেই, ভারত একবার গ্রিন সিগন্যাল দিলেই আমাদের যে জাহাজে করে আমরা তেলকে নিয়ে যাই সেটা আমরা ভারতমুখী করে দেবো, আমরা ভারতে গিয়ে সেই তেল দিতে রাজি আছি। সেই কথাই আছে না যে দুঃখের সময় বন্ধু আসলকে সেটাই চেনা যায়। আর রাশিয়া যে আমাদের কত ভালো কাছের বন্ধু সেটা আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা প্রত্যেকেই জানেন। আজ ফেরও রাশিয়া দেখালো যে আমরা কিন্তু ভারতের সাথেই আছি এবং জানিয়ে দিল যে ভারতের প্রায় 9.5 মিলিয়ন ব্যারেল তেল আমাদের রেডি আছে। একবার ভারত গ্রিন সিগন্যাল দিক, ভারতের ক্রাইসিস আসতে দেবো না, আমরা ভারতের তেল পৌঁছে দেবো। এটা মস্কোর দিক থেকে বার্তা দেওয়া হয়েছে ভারত সরকারকে। এটাও কতটা বড় সাকসেস একবার ভেবে দেখুন। এই মানে আপাতকালীন সিচুয়েশন যেখানে চলছে, রাশিয়ার এখন বম করার মতো অবস্থা যে ওইদিকে তেল বন্ধ হয়ে গেছে, তার মানে এখন আমার তেলের দাম ভয়ঙ্করভাবে বাড়বে। আর এই যে বলা হচ্ছে না হারমোজ প্রণালীকে নিয়ে এখন বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করা হচ্ছে। এটা আর কিছু না, এটা একটি উপকূলীয়, আমি জানিয়ে দিই আপনাদেরকে, উপসাগরীয় একটি সংকীর্ণ জলপথ, যেখান থেকে কিছু মানে অন্যতম, এটা একটি মানে যেমন সংকীর্ণ জলপথ সেরকমই কিন্তু অন্যতম চোক পয়েন্ট। আর এই রাস্তা দিয়েই ভারতের হাফ অপরিশোধিত অয়েল এবং এলপিজি গ্যাস এই রাস্তা দিয়েই যাতায়াত করে। তো যেহেতু আপাতকাল সিচুয়েশন হয়েছে দিয়ে ওমান হয়ে ভারত মহাসাগরে ঢোকে, ভারতে যায় এবং দেন চায়নাতে সাপ্লাই হয়। তো যেহেতু আপাতকাল সিচুয়েশন হয়েছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে জাহাজগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে, জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। তো তার জন্য এটা আজ করা হচ্ছে যে এটা কিন্তু আন্তর্জাতিকভাবে একটি বড় ইম্প্যাক্ট ফেলতে পারে, তেলের ক্রাইসিস আসতে পারে এবং যদি তেলের ক্রাইসিস আসে তো খুব স্বাভাবিকভাবে যে অর্থনীতিতে একটা ইম্প্যাক্ট পড়বে। তো এতটা খারাপ টাইমে দাঁড়িয়ে রাশিয়া সূত্রে মানে রাশিয়া জানিয়ে দিচ্ছে ভারত সরকারকে, ইঙ্গিত করে বলছেন যে আপনাদের অসুবিধা নেই, আপনারা জাস্ট একবার ইশারা দিন, 9.5 মিলিয়ন ব্যারেল তেল আমাদের রেডি আছে বললেই আমরা ভারতমুখী জাহাজ ঘুরিয়ে ভারতে সাপ্লাই করে দেবো তেল, কোনো অসুবিধা হবে না ভারতের। তো এটাও কোথাও না কোথাও কিন্তু কূটনীতির জয়।
এই মুহূর্তে দাঁড়িয়ে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে আপনারা এটাও খুব ভালো করে জানেন যে যতই আমাদের দেশের মধ্যে খ্যামেনেই করা হোক না কেন, বিশ্বে যতগুলি মুসলিম কান্ট্রি রয়েছে, এমনকি ইউএইতে যে অ্যাটাক করেছে ইরান, সেখানকার ইউএইর প্রেসিডেন্টকে পর্যন্ত ভারত সরকার ফোন করে বলছেন সব ঠিক আছে তো, এবং ভারত সরকারের সাথে কোঅপারেট করে তারা প্রত্যেকটা ইনফরমেশন জানাচ্ছে। মানে ভারতের ইসলামিক কান্ট্রির সাথেও কোনো শত্রুতা নেই, এটাও সব থেকে বড় কূটনীতির জয়। আমি যেমনটা আপনাদেরকে বললাম জর্জিয়া মেলোনিকে নিয়ে, এই যুদ্ধকালীন সিচুয়েশনে জর্জিয়া মেলোনিও 6টি বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন, এবং সব থেকে বড় কথা হচ্ছে সমুদ্র সীমা নিয়ে বলে দিয়েছেন যে ওনাদের পার্লামেন্টে একটি বিল পেশ করেছেন, সেই বিলের মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমার যদি প্রয়োজন হয় তাহলে যে এরিয়া সমুদ্র সীমা আমার রয়েছে, তো সেখানে আমি যে কোনো টাইমে জাহাজ চলাচল বন্ধ করতে পারি এবং সেটি এক্সটেন্ড করতে পারি 30 দিন থেকে 6 মাস পর্যন্ত। সেই অপরিসীম ক্ষমতা আমার রয়েছে, কারণ এখন আপাতকাল সিচুয়েশন চলছে, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যাচ্ছে। তো সেই কারণে জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্ত নিয়েছেন, এটি প্রথম সিদ্ধান্ত যেখানে সমুদ্র সীমাতে পর্যন্ত একটি বলতে পারেন যে ব্যান লাগানোর কথা এখানে বলা হয়েছে, যে এতদিন থেকে এতদিন আমি কিন্তু জাহাজ বন্ধ করতে পারি। শুধু তাই নয়, এখানে তিনি বলেছেন যে এই যে অবৈধ অনুপ্রবেশকারী, এটি প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, ইটালিরও এটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। জর্জিয়া মেলোনি জানাচ্ছেন যে যার জন্য আমরা দুমদাম অনুপ্রবেশকারীকে ঢুকতে দেব না, কারণ তারা দেশের জন্য ডেঞ্জার জোন, তারা দেশের জন্য সঠিক নয়, তারা দেশের হিতে কোনোদিন ভাবতে পারে না। এবং সেই কারণে তিনি বলেছেন যে অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে আমার করা সিদ্ধান্ত, তারা যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে এই দেশে প্রবেশ করতে পারবে না। কিন্তু ভারতের জন্য স্পেশাল কোটা দেওয়ার কথা বলা হয়েছে। এটাকে বলছে যে ওয়ার্ক ভিসা আমি দেব। এই ওয়ার্ক ভিসার মধ্যে ভারতীয় যারা চাইবেন স্কিল্ড লেবার এখানে এসে কাজ করতে, তাদের জন্য স্পেশাল কোটার ব্যবহার করা হয়েছে, তারা কিন্তু ইটালিতে গিয়ে কাজ করতে পারে। অর্থাৎ এটা কিন্তু ভারত সরকারের আরেক কূটনীতির জয়, যে যখন অবৈধ অনুপ্রবেশকারীকে নিয়ে বড় সিদ্ধান্ত নিচ্ছেন জর্জিয়া মেলোনি, তখন ভারতের প্রতি কিন্তু সফট কর্নার আছে, ভারতবাসীকে কিন্তু অন্য চোখে দেখা হচ্ছে, এবং বলা হচ্ছে যে আমি কিন্তু ওয়ার্ক ভিসার মাধ্যমে ভারতীয়দেরকে এন্ট্রি দেব, তারা এখানে এসে কাজ করতে পারে, ইনকাম করতে পারে। বুরখা আইন নিয়ে পর্যন্ত বড় সিদ্ধান্ত নিয়েছেন, বুরখা এবং নকাব নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন, এবং নিজে জানিয়ে দিয়েছেন যে এটার জন্য কিন্তু 2026 আমাদের খুব সহজ যাবে না, কিন্তু এতটা বড় সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি দেশের সুরক্ষার জন্য। এবং স্কুল, হসপিটাল, অফিসে চেহারা ঢাকা যাবে না, অর্থাৎ বুরখা বা নকাব পরা যাবে না। যদি পরা হয় তাহলে 300 ইউরো থেকে 3000 ইউরো পর্যন্ত ফাইন লাগতে পারে। সেরোগেসি ইউনিভার্সাল ক্রাইম হিসেবে ঘোষণা করা হয়েছে। বাইরে থেকে যদি সেরোগেসি প্রসেসের মাধ্যমে ইটালিতে এসে যদি বাচ্চা হয়, তাহলে তাকে ফাইন সহ জেল পর্যন্ত হতে পারে। এবং এখানে আরও বিচার ব্যবস্থাকে নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তন চাইছেন বিচার ব্যবস্থায়, যাতে সরকারের কোনো ডিরেক্ট প্রভাব বিচার ব্যবস্থায় না থাকে। এবং 6 নম্বর হচ্ছে বার্থ রেট নিয়ে। যেহেতু ইটালিতে বার্থ মানে জনসংখ্যা কমছে, সেই কারণে এখানে সাবসিডির ঘোষণা করা হয়েছে, যে 2 বা 2 এর অধিক যদি বাচ্চা হয়ে থাকে তাহলে তাকে সাবসিডি দেওয়া হবে। অর্থাৎ এই বড় 6টি সিদ্ধান্তের মধ্যেও ভারতকে নিয়ে আপনারা দেখতে পেলেন ওয়ার্ক ভিসার মাধ্যমে ভারতের মানুষকে অন্য চোখে দেখছেন জর্জিয়া মেলোনি, আর এটাও কিন্তু কোথাও না কোথাও কূটনীতির জয়। তাহলে আজ এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকারের কূটনীতি এবং তীক্ষ্ণ ভবিষ্যৎ দেখার যে চোখ রয়েছে, সেটার প্রশংসা আপনাদেরকে করতেই হবে। আমি একটি ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আজ যে আমেরিকা বলছিল যে আমি শান্তির প্রতীক, সেই আমেরিকাও আজকে কিন্তু যুদ্ধে জড়িয়ে গেছে। আর আজ এটা ফ্যাক্ট যে যুদ্ধে জড়িয়ে যাবার পর যুদ্ধর এন্ড কবে, শেষ কবে, এটা কিন্তু কেউ জানে না। আমেরিকাও ভেবেছিল, ট্রাম্পও ভেবেছিল যে যখন আমরা ইরানের খামেনেইকে মেরে দেবো তখন ইরান পাপ্পা করতে করতে সারেন্ডার করে দেবে, কিন্তু তা কিন্তু হলো না। আর এখন যুদ্ধ কতদিন বাড়বে সেটা কিন্তু ট্রাম্প নিজেই বুঝে উঠতে পারছেন না, কিন্তু দুই দিক থেকে যুদ্ধ চলছে। অর্থাৎ ইরানও রিটালিয়েট করছে, আমেরিকাও অ্যাটাক করছে। আমেরিকার অ্যাটাক করাতে ক্ষতি তো ভয়ঙ্কর হয়েছে। যেমন জানিয়ে দিই আমি, ইরানের 2000টি জায়গায় আমেরিকা অ্যাটাক করেছে, 17টির বেশি জাহাজ ধ্বংস করেছে, একটি সাবমেরিন পর্যন্ত ধ্বংস করেছে। সবই তো বুঝলাম, ধ্বংস চলছে, এদিক ওদিক ধ্বংস করাকরি চলছে, কিন্তু এই ধ্বংস করতেও খরচা লাগে। আজ ইরানের যে ছোট ছোট ড্রোনকে, টেকনোলজিকে কাজে লাগিয়ে তারা ছোট ছোট যে ড্রোন বানিয়ে অ্যাটাক করছে, ঝুন্ডে অ্যাটাক করছে, সেই ড্রোন বানাতে খরচা হচ্ছে ইরানের আমাদের ভারতীয় টাকায় 16 থেকে 40 লক্ষ টাকা। অথচ সেইগুলোকে ডেস্ট্রয় করতে
আমেরিকাকে ইউজ করতে হচ্ছে থার এয়ার ডিফেন্স সিস্টেম, যেখানে একটি মিসাইল যেটি ডিস্ট্রয় করছে, ইউজ করছে, যে মিসাইলের মাধ্যমে ড্রোনগুলিকে ডিস্ট্রয় করা হচ্ছে, 16 লাখ টাকা বা 40 লাখ টাকার ড্রোন, ম্যাক্সিমাম 40 লক্ষ টাকার। তো সেই মিসাইলের খরচাই হচ্ছে 100 থেকে 125 কোটি টাকা। ভারী পড়ছে ভাই। শুধু তাই নয়, আমি সিম্পল বলি আপনাদেরকে, 24 ঘন্টা যুদ্ধ চালাতে, মাত্র 24 ঘন্টা যুদ্ধ চালাতে আমেরিকার খরচা হয়েছে 6500 কোটি টাকা। তো এই যুদ্ধ অলরেডি 5 দিন পার হয়ে গেছে, মানে এ এখন কতদিন যাবে তা আপনারা কেউই জানি না যে কতদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে। অর্থাৎ যুদ্ধ করব মারবো বলা ইজি, কিন্তু সেই যুদ্ধ কতদিন পর্যন্ত চলবে এটার এন্ড কেউ জানে না। এখানেও ভারত সরকারের কূটনীতি কি করে জয় হয়েছে, বাংলাদেশ আমাদেরকে এত উস্কেছে, ইনফ্যাক্ট আমাদের দিকে তো সাপোর্ট ছিলই বিভিন্ন দেশে, চাইলেই আমরা অ্যাটাক করে ঠান্ডা করে দিতে পারতাম, কিন্তু ভারত সরকার ধৈর্যের পরিচয় দিয়েছে। আজ সেই বাংলাদেশ যতই চোখ দেখাক, জামাত হেরেছে এবং যে সরকার এসছে তার সাথে আবার ভারত সরকারের দুর্দান্ত সম্পর্ক। শুধু তাই নয়, পাকিস্তানকে আমরা বদলাও নিয়েছি, আবার বুঝিয়েও দিয়েছি যে বেটা আমরা যুদ্ধ করলাম না, এরপর কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিণতি হবে। তো আজ সামান্য আমাদের বায়ুসেনা যখন বলছে, নোটাম জারি করছে যে আমরা ড্রিল করব, জাস্ট প্র্যাকটিস করব, তাতেই পাকিস্তানের হাওয়া টাইট হয়ে গেছে। আমাদের যুদ্ধ করতে লাগেনি, আমরা যুদ্ধে জড়াইনি, কিন্তু আমরা বদলাও নিয়েছি। তো সেখানে দাঁড়িয়েও যখন ড্রিলের অ্যানাউন্সমেন্ট হচ্ছে বায়ুসেনার দিক থেকে ভারতের, তখন পাকিস্তান বলছে ভাই দেশগুলি আমাদেরকে দেখো, এই ভারত মনে হয় আমাদেরকে আবার অ্যাটাক করতে পারে। তো এই যে ভয় পাচ্ছে, আমরা যুদ্ধে কিন্তু জড়াইনি, অথচ পাকিস্তান আমাদেরকে দেখে ভয় পাচ্ছে। তো এটাই হচ্ছে কূটনীতির জয়, যে এখনো ভারত, গোটা বিশ্ব জ্বলছে কিন্তু ভারত হ্যাপি হোলি খেলছে। এর মানে একটা স্ট্রং গভর্নমেন্ট থাকা এবং একটা স্ট্রং লিডারের ছাতার তলায় মানুষ যারা সিভিলিয়ান, তারা যে প্রোটেকশন ফিল করছে যে চলো ভাই কেউ আছে, এটাই হচ্ছে কূটনীতির জয়। এবং ডেফিনেটলি স্ট্রং লিডার দেশে থাকা কতটা ইম্পর্টেন্ট সেটা কোথাও না কোথাও বোঝায়। আমরা জানি যে ভারতবাসীর কোথাও যদি কিছু হয়, তাহলে কেউ আছে যে চোখ দেখাবে বা সে বুঝিয়ে দেবে যে ভাই এটা ভারতীয় সাইড। তো এটাই হচ্ছে স্ট্রং লিডারের পরিচয়। বাকি এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।